ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, এবিপি আনন্দ আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি আজ বাংলায়। কলকাতার ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সে ভার্চুয়াল সভায় বৃহস্পতিবার ভার্চুয়াল সভায় প্রধান অতিথি নরেন্দ্র মোদী। জানবো আমাদের প্রতিনিধি দীপক ঘোষের সঙ্গে টেলিফোনে কথা বলে। দীপক, কি জানতে পারছো? ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের 95তম বার্ষিক অধিবেশন আগামী বৃহস্পতিবার। সেই অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তিনি দিল্লি থেকেই ভাষণ দেবেন। এটা ভার্চুয়াল সভা হবে। সেখান থেকে সকাল 11টায় তার সেখান থেকে ভাষণ দেওয়ার কথা। তার এই একটি বাণিজ্যিক সংস্থার এই ধরনের অনুষ্ঠানে তার যোগদানকে ঘিরে যথারীতি কৌতূহল এবং চাঞ্চল্য তৈরি হয়েছে। তার কারণ বিশেষত এই সংস্থাটি কলকাতা ভিত্তিক এবং এর কর্মতৎপরতা পূর্বাঞ্চলের মধ্যে সীমিত মোটামুটি। তো সুতরাং এই অঞ্চলের ব্যবসা বাণিজ্য, বাণিজ্যিক কর্মকাণ্ড, গোটা বিষয়টার উপরে প্রধানমন্ত্রী কি আলোকপাত করেন, কি মন্তব্য করেন, নতুন কোনো কথা বা দিশা তিনি দেখান কিনা, এই গোটা বিষয়টি নিয়ে বাণিজ্য মহলে আলোচনা শুরু হয়েছে। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন নরেন্দ্র মোদী সেই সময়ে বাণিজ্যিক সংস্থাগুলোর সঙ্গে তার যোগাযোগ ছিল নিবিড়। কিন্তু রাজনৈতিক মহল যেটা জানায় যে সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী হবার পরে তিনি ক্রমশ এই ধরনের অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করা কমিয়ে দেন। সম্প্রতি চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ তাদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভার্চুয়াল সভায় যোগদান করেছিলেন এবং সেই সভাতে পরবর্তীতে অর্থমন্ত্রীও যোগদান করেন। সেখানে প্রধানমন্ত্রী গোটা দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে সরকার কি ভূমিকা নিয়েছে, বেসরকারি বাণিজ্যিক সংস্থা, শিল্প প্রতিষ্ঠান, তাদের কি ভূমিকা সরকার প্রত্যাশা করে, তাদের কি ভূমিকা হতে পারে, সে বিষয়ে বিস্তারিত তিনি বলেছেন। এবং যেটা মনে করা হচ্ছে বৃহস্পতিবারের সভাতে পূর্বাঞ্চলের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংগঠন, বাণিজ্যিক সংগঠন ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স, যাদের 95তম বার্ষিক অধিবেশন হতে চলেছে, তাদের এই সমাবেশের মঞ্চকে কাজে লাগিয়ে তিনি এই পূর্বাঞ্চলের শিল্প বাণিজ্য গোষ্ঠীগুলোর কাছে হয়তো বার্তা দিতে চান। তার কারণ অতীতেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার আগে মনমোহন সিংহ যে বারবার বিষয়টার উপর জোর দিয়েছিলেন যে নর্থ ইস্ট পলিসি, অর্থাৎ এই পূর্বাঞ্চলের ব্যবসা বাণিজ্য বাড়ানোর ক্ষেত্রে যে সুবর্ণ সুযোগ রয়েছে সেই সুযোগকে কাজে লাগানোর কথা তারা বারবার জোর দিয়েছিলেন। হয়তো গোটা দেশের অবস্থার পরিপ্রেক্ষিতের পাশাপাশি তিনি তুলে ধরবেন এই অঞ্চলে ব্যবসা বাণিজ্যের ভবিষ্যৎ, সরকারি পরিকল্পনা এবং কোন দিশা নির্দেশ তিনি দিতেও পারেন বলে। একেবারেই ধন্যবাদ দীপক। মমতাদি বলেন, আমরা চালাতে পারছি না তো আপনারা সামলান, আমাদের যা দেওয়ার কথা দিয়েছি, আপনার ইচ্ছা পশ্চিমবঙ্গের মানুষ খুব তাড়াতাড়ি পূরণ করবে। আক্রমণ অমিত শাহ। বিজেপি দলটাই হচ্ছে কথার ফুলঝুরি, আগামী 100 বছরেও বিজেপি আসবে না, পাল্টা অরূপ বিশ্বাস। 11,000 करोड़ रुपया बंगाल की जनता के घर में सीधा पहुंचाने का काम ये भारतीय जनता पार्टी की सरकार ने किया। और ममता जी पॉलिटिकल तंज कसती है। हम ठीक नहीं चला रहे तो आकर संभाल लीजिए भाई, हमसे तो जो बन पड़ता था वो करा, मगर आप हमें कह रही है ममता जी की भाजपा वाले संभाल ले। तो मैं आपको कहना चाहता हूं कि बंगाल की जनता आपकी इच्छा बहुत जल्द पूरा करने वाली है। चुनाव के अंदर बंगाल में भारतीय जनता पार्टी की सरकार बनने वाली है। যারা বাংলার মানুষের পাশে দাঁড়ায় না, মাত্র 1%-এর কম সহযোগিতা দিয়ে বাংলার পাশে না থেকে শুধু ভার্চুয়াল সভা করে হাজার হাজার কোটি টাকা খরচা করতে পারেন, তারাই তো বাংলার দায়িত্ব। বাংলার মানুষ রাজনৈতিকভাবে সচেতন। বাংলার মানুষকে ভুল বোঝানো যায় না, বাংলায় দাঙ্গা করে হটে যেতে যায় না, এটা অমিত শাহ নরেন্দ্র মোদীকে বোঝা উচিত। বিজেপি মানেই হচ্ছে কথার ফুলঝুরি, নরেন্দ্র মোদী মানেই হচ্ছে বড় বড় কথা আর ভাষণ, কাজের কাজ কিছু হয়নি। ওরা ভাবছে দাঙ্গা করে ভার্চুয়াল সভা করে ক্ষমতায় আসবে, আগামী 100 বছরেও বিজেপি বাংলায় ক্ষমতায় আসতে পারবে না। বাংলাকে সব দিক দিয়ে পিছিয়ে দিয়েছে, সত্তা পরিবর্তন জরুরি বললেন অমিত শাহ। এরা ডিরেলমেন্ট মাস্টার্স। সিএমআই এর তথ্য অনুযায়ী 2018 সালে 2 কোটি চাকরি গেছিল, টানা 7 ত্রৈমাসিকে জিডিপি কমেছে, পাল্টা আক্রমণ অমিত মিত্রের। ममता दीदी के आर्थिक कुबंधन ने
कुप्रबंधन ने बंगाल को बहुत पीछे धकेल दिया है। बंगाल जो सबसे बड़ा जीडीपी का कंट्रीब्यूटर होता था वो आज बहुत पीछे पड़ गया है। बंगाल को आगे ले जाने के लिए सत्ता परिवर्तन की जरूरत है। ডিরেলমেন্ট মাস্টার্স, টুইন ডিরেলমেন্ট মাস্টার্স 2018 সালে 2 কোটি জবস ওয়ার লস্ট। 7 কোয়ার্টার ফর 7 কন্টিনিউয়াস কোয়ার্টার্স দেয়ার হ্যাজ বিন আ ড্রপ ইন জিডিপি গ্রোথ। কোভিডের আগের কথা আমি বলছি, কোভিডের কথা বলছি না। এবং জানুয়ারি থেকে মার্চ লাস্ট কোয়ার্টার কোভিডের আগে কত গ্রোথ হয়েছে? 3.1%, 11 বছরের লোয়েস্ট গ্রোথ রেট। মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমিকদের অপমান করেছেন। ওই ট্রেনে চড়েই তৃণমূল এই রাজ্যের বাইরে চলে যাবে। বিহার, উত্তরপ্রদেশে কত কত ট্রেন নিচ্ছে, এখানে নেওয়া হচ্ছে না। আক্রমণ অমিত শাহ। পরিযায়ী শ্রমিকদের কেন গবাদি পশুদের মতো পাঠানো হচ্ছে? পাল্টা ডেরেক ওব্রায়েন, পাল্টা আক্রমণ অধীর চৌধুরী। एकमात्र बंगाल राज्य ऐसा था जिन्हें सबसे कम ट्रेन ली। अब तक 236 ट्रेनों के अंदर हमने 3 लाख लोगों को पहुंचा है। उत्तर प्रदेश के लिए 1700 ट्रेनें चली है, बिहार के लिए 1500 ट्रेनें चली है। और मुझे ताज्जुब तो तब हुआ जब ममता जी ने ये प्रवासी मजदूर जो अपने माँ बाप और पत्नी और बच्चों को मिलने आ रहे थे, कोरोना संकट में अपने परिवार के साथ रहना चाहते थे, उनकी ट्रेनों को कोरोना एक्सप्रेस नाम दिया। ये कोरोना एक्सप्रेस ही आपको बंगाल के बाहर एग्जिट करने का एक गेटवे बन जाएगी। तृणमूल कांग्रेस को बंगाल के बाहर पहुंचाने वाली एक्सप्रेस गाड़ी बन जाएगी। ये मजदूर भूलेगा नहीं। Who robbed the migrant workers of their dignity? Who packed migrant workers in trains like cattle without adequate food? Mr. Amit Shah didn't tell us not a word about the 80 precious lives we lost because of zero planning by Mr. Modi and Mr. Shah. বাগাড়ম্বরে যুদ্ধ না করে কাজের কাজটা করুন। পশ্চিমবঙ্গে প্রতিদিন আমরা বলেছি যে কোয়ারেন্টাইনের নামে পশ্চিমবঙ্গের মানুষের মর্যাদা হানি করা হচ্ছে, তাদের বিন্দুমাত্র সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। অথচ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছিল যে আমরা ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন করব, অর্থাৎ সরকারি কোয়ারেন্টাইন করব। হয়নি, নিজেরা নিজেদেরকে খাইয়ে পাড়া প্রতিবেশী গ্রামের মানুষ কোয়ারেন্টাইন সেন্টারের মানুষকে খাইয়ে বাঁচিয়ে রেখেছে। তাই অমিত শাহজিকে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে, দুজনকেই বলবো করোনা সংক্রমণ ঠেকাতে যথার্থ দায়িত্ব পালন করুন। কমিউনিস্টদের সরিয়েছিলেন কারণ বিকাশ হচ্ছিল না। আজ অনেকে বলছে কমিউনিস্টরাও ভালো ছিল, বললেন অমিত শাহ। সিপিএম কংগ্রেস আদর্শ বিসর্জন দিয়ে বিজেপির পদলেহন করছে। রাম বাম কং সব এক হয়ে গিয়েছে, পাল্টা অরূপ বিশ্বাস। এইসব বিজেপি তৃণমূল গটাপ, কটাক্ষ সিপিএম নেতা শ্রমিক লাহিড়ির। भ्रष्टाचार, टोलबाजी, राजनीतिक हिंसा, सत्ता, स्वार्थ, सिंडिकेट, संपत्ति, ये 4 एस के आधार पर तृणमूल कांग्रेस ने कम्युनिस्टों को भी अच्छा कहलाई इस प्रकार का शासन किया है। बंगाली जनता भारतीय जनता पार्टी के सोनार बांग्ला को अपना स्वप्न बनाए। ना रोजवेली स्कैम होगा, ना शारदा चिटफंड स्कैम होगा, ना नारदा स्कैम होगा, ना वक्फ का घोटाला होगा, ना भतीजा गेट होगा, ना ट्राइडेंट लाइट घोटाला होगा, ना एडमिशन घोटाला होगा। घोटाला और भ्रष्टाचार मुक्त बंगाल देने का काम हम करेंगे। আমরাও তো দেখেছি যে কোনো কোথাও কিছু ছিল না, আজকে জয় শাহ তো বিসিসিআই সেক্রেটারি হয়ে গেলেন। তো এটা তো আমরা সবাই দেখতে পাচ্ছি কে কোথায় কি করছে। অন্যের দিকে ঢিল না মেরে নিজের ঘরটাকে সামলাতে বলুন। আমরাও দেখেছি, আমরাও দীর্ঘদিন খেলাধুলার সঙ্গে যুক্ত, আমিও রাজ্যের ক্রীড়ামন্ত্রী। কে কোথায় ছিল আমরা কোনোদিনও দেখিনি। হঠাৎ করে দেখলাম বিসিসিআই সেক্রেটারি জয় শাহ, তিনি কে অমিত শাহর ছেলে। তো সবাই কে কি করছেন অন্যের দিকে না তাকিয়ে নিজের চরকায় তেল দিন। ডাকাতি চোরকে চোর বলছে, একজন ডাকাত আর একজন চোর, বোঝাপড়া আছে। তা নইলে হয় নাকি একটা গোটা সরকারের এতগুলো লোক চোর কিন্তু কেউ জেলে নয়, সবাই বাইরে। বামেদের সুযোগ দিয়েছেন, তৃণমূলকে সুযোগ দিয়েছেন, এবারে বিজেপিকে সুযোগ দিন। পরিবর্তন বিজেপি করতে পারে, বললেন অমিত শাহ। এদের কাজ শুধু মমতার বিরোধিতা করা। মমতা ভার্চুয়ালি নয়, বাস্তবে রয়েছেন, পাল্টা তৃণমূল। ममता जी, हमारा आप हिसाब मांगती हो, मैं तो हिसाब लेकर आया हूं।
आप कल जरा एक प्रेस कॉन्फ्रेंस कर आपके 10 साल का हिसाब दीजिएगा और ध्यान से दीजिएगा, कहीं बम धमाकों की संख्या मत बता दीजिएगा, बंद फैक्ट्रियों की संख्या मत बता दीजिएगा, भाजपा के मार दिए कार्यकर्ताओं की संख्या मत बता दीजिएगा। हिसाब लाना है तो विकास का लेकर आइए ममता दी, मैं आपको कहता हूं कल आप हिसाब लेकर आइए। NCRB data, so this is obviously data which is also from the ministry which the home minister, which Mr. Amit Shah ji runs. I've got the data here on communal violence. Here is the data. 28 times more in Bihar, 16 times more in Maharashtra, 8 times more in Haryana, 7 times more in Gujarat, who's ruling here, 7 times more in Madhya Pradesh, 4 times more. So what are we talking about? আয়ুষ্মান ভারত প্রকল্পে দেশের বহু মানুষ উপকৃত হয়েছেন, কিন্তু আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা বাংলার মানুষ পান না। বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার 1 মিনিটের মধ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হবে। ভার্চুয়াল সভায় তোপ অমিত শাহ। मोदी जी आयुष्मान भारत योजना लेकर आए, 50 करोड़ भारतीयों के जीवन में एक नया उजाला आया। 5 लाख रुपए तक का स्वास्थ्य का पूरा खर्चा आज नरेंद्र मोदी सरकार उठा रही है, मगर बंगाल को इसका फायदा नहीं मिलता है, क्योंकि मोदी जी लोकप्रिय न हो जाए इसके डर से ममता दीदी आयुष्मान भारत योजना को बंगाल की धरती पर उतारना नहीं चाहती। मैं पूछना चाहता हूं ममता दीदी से, क्या बंगाल के गरीब का अधिकार नहीं है? क्या बंगाल के गरीब को अपने बूढ़े बाप का छोटे बच्चे की इलाज कराने का अधिकार नहीं है? आयुष्मान भारत योजना से बंगाली क्यों विमुख है? आपकी राजनीति करने के लिए बहुत सारे मैदान है ममता जी, कोई मैदान आप तय कर दो, कर लेंगे 2-2 हाथ। गरीबों के अधिकार को आप क्यों रोक कर बैठे? और मैं आज बंगाल की जनता को कहना चाहता हूं, ये सरकार बंगाल के गरीबों के अधिकार को रोक कर बैठी। राजनीति की भी एक हद होती है, और आप हमें कह रही है हम राजनीति कर रहे हैं। देश भर ने आयुष्मान भारत योजना स्वीकार ली, अंत में अरविंद केजरीवाल जी ने भी स्वीकार ली, मगर ममता दीदी आप क्यों नहीं स्वीकार रही हो? बंगाल की जनता आपको पूछना चाहती है और मैं भी पूछना चाहता हूं, मगर मैं बंगाल वालों को आश्वस्त करना चाहता हूं, चुनाव समाप्त होने दीजिए। भारतीय जनता पार्टी के मुख्यमंत्री के शपथ के 1 ही मिनट के बाद आयुष्मान भारत योजना वहां पर लागू होगी। রাজ্য যা করেছে কেন্দ্র তা নকল করার চেষ্টা করছে। মোদী সরকার হলো নকলি মহারাজ। রাজ্যের 7.5 কোটি মানুষ স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় 5 লক্ষ টাকার বীমা করা হয়েছে। 1518টি হাসপাতাল এই স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায়। পরে কেন্দ্র আনলো আয়ুষ্মান ভারত প্রকল্প। শুধুই নকল। আক্রমণ অমিত পেট্রে। 2016 সালে, ইনফ্যাক্ট টু বি প্রিসাইজ 30th ডিসেম্বর 2016, মাননীয় মুখ্যমন্ত্রী স্কিম ইন্ট্রোডিউস করেছিল। সেই স্কিমটার নাম হচ্ছে স্বাস্থ্য সাথী। তাতে কি ছিল? তাতে ছিল 1.5 কোটি পরিবার এই স্বাস্থ্য সাথীতে কভার্ড হবে, যাতে তাদের কোনো শুশ্রূষার জন্য, মেডিকেল নিডস এর জন্য, সবের জন্য তারা কমফোর্টেবল। তার মানে 7.5 কোটি মানুষ এই স্কিমের দ্বারা কভার্ড হলেন, এবং 5 লক্ষ টাকা অবধি তাদের বেনিফিট দেওয়া হবে। 2016-তে মাননীয় মুখ্যমন্ত্রী স্কিম করেছিলেন। কতগুলো হাসপাতাল সেই স্কিমের মধ্যে এলো? 1518টি নেটওয়ার্ক হসপিটাল এই স্বাস্থ্য সাথী স্কিমের মধ্যে। তারপর আমরা কি দেখলাম? প্রায় 2-1.5 বছর পরে হঠাৎ এক স্কিমের কথা শোনা গেল, আয়ুষ্মান ভারত। আমরা তুলনা, নকল করার প্রচেষ্টা। আয়ুষ্মান ভারত নাকি আমরা নিলাম না। আরে বাবা, 2016 থেকে স্বাস্থ্য সাথী চলছে সাকসেসফুলি, কেটারিং টু 7.5 crore persons। বছর গড়ালে বিধানসভা ভোট। এই প্রেক্ষাপটে করোনা আবহেই নতুন জনসংযোগ কর্মসূচি শুরু করতে চলেছে যুব তৃণমূল কংগ্রেস। নাম
বাংলার যুব শক্তি। যুব তৃণমূল সূত্রের খবর, করোনা আবহে সব মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছচ্ছে কিনা, সবাই তার সুবিধা পাচ্ছেন কিনা তার খোঁজ নেওয়া হবে এই জনসংযোগ কর্মসূচির মাধ্যমে। মঙ্গলবার যুব তৃণমূল কংগ্রেসের তরফে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে একটি সাংগঠনিক বৈঠক করা হয়। সেখানে উপস্থিত ছিলেন যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সী। যুব তৃণমূলের রাজ্য এবং জেলা স্তরের অন্য নেতারাও ছিলেন বৈঠকে।